প্রয়োজনীয় যৌক্তিক সংস্কার আমরা সবসময় বলি করতে হবে, কিন্তু একটি যৌক্তিক সময় তাদের মুখ্য যে কাজ সেটা হলো একটি নির্দলীয়, নিরপেক্ষ, প্রভাবমুক্ত, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেটি আগামী জুনের মধ্যেই করে তাদেরকে মানে বিদায় নেওয়ার আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির মধ্যে হাতাহাতি হয়েছে, আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, এইখানে যে জিনিসটা স্পষ্ট হয়ে উঠছে ক্ষমতার দ্বন্দ্ব, তা একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে ওঠাটা খুবই দুঃখজনক। আর এর বাইরেও আমি বলতে চাই হয়তোবা এখানে খুব পরিকল্পিতভাবে ফ্যাসিবাদের যে শক্তিটা আছে তারাও ঢুকে পড়েছেন। এই বিষয়ে একটি সঠিক তদন্ত হওয়া দরকার, এবং এর পরেই হয়তোবা আমাদের পক্ষে একেবারে সুষ্ঠু সঠিক মন্তব্যটা করা উচিত বলে আমি মনে করি। বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের সুপারিশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এর পরিবর্তে জনগণতন্ত্রী করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন, আপনি কি বলবেন? দেখুন, আমরা এখন পর্যন্ত সংবিধান সংস্কার কমিশনের বা এই যে 4টি কমিশন তাদের সুপারিশ দিয়েছে সেটা হাতে পাইনি। আমরা আশা রাখি তারা প্রধান উপদেষ্টা নিকট তাদের সুপারিশগুলো পেশ করেছেন। আমরা আপনাদের মাধ্যমে যেটা জানতে পেরেছি যে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে তারা অংশীজন বলতে যারা রাজনৈতিক দল আছেন তাদের সাথে এই সুপারিশমালাগুলো এবং আমরা যেই সুপারিশগুলো করেছিলাম সে বিষয়ে বিশদ আলোচনা করবেন। আমি এর আগেও বলেছি যে অক্সফোর্ড আর হার্ভার্ডের থিওরি দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। রাজনীতি এবং বাস্তবতা অনেক কঠিন, মানুষ এগুলো বোঝে না। ওনারা ইংরেজিতে নামটা ঠিক রাখবেন, বাংলায় ওনারা আরেকটি নাম দিবেন, জগা খিচুড়িয়ে বানিয়ে ফেলছেন, তাই না? ওনারা এও বলেছেন 21 বছরের কচি কাচারা সংসদ সদস্য হতে পারবেন, মন্ত্রী হতে পারবেন। বিয়ে করার বয়স বাংলাদেশে আইনগতভাবে 21, আপনি 21 বছরের একজনকে সংসদ সদস্য বানিয়ে দিচ্ছেন। এগুলো হঠকারী প্রস্তাব। আমি বিশ্বাস করি এই প্রস্তাবগুলো প্রস্তাব আকারই থেকে যাবে, এগুলোর বাস্তবায়ন বাংলাদেশে সম্ভব হবে না। 20 তারিখের অপেক্ষায় আছি, বাংলাদেশকে হুঁশিয়ারি দিল ভারতের বিজেপির এক নেত্রী। আমি আসলে এইটা সম্পর্কে খুব একটা বেশি জানি না। আমি কিছুটা দেখেছিলাম, ওনার বক্তব্যটা আমার কাছে অসংলগ্ন মনে হয়েছে। ওনাকে ওইভাবে খুব একটা বেশি রাজনৈতিক সচেতন বলে মনে হয়নি। উনি বাস্তবতাটা অনুধাবন করতে পারছেন না। উনি জিঘাংসা এবং হিংসার বশবর্তী হয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন এটাকে আমি আমলে নিতে চাচ্ছি না। জুলাই গণ অভ্যুত্থানের সর্বদলীয় বৈঠক সম্পর্কে বলুন। কারা কারা অংশ নিয়েছেন পুরো তালিকা আমাদের কাছে নেই। তবে আমি বলতে পারি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের 16 বছর যারা আমরা নির্যাতিত হয়েছি, হত্যা, গুম, খুন, বিভিন্ন মামলায় জর্জরিত, তাদেরকে পাশ কাটিয়ে কিছু তাদের পছন্দের কিংবা কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপির একজন প্রতিনিধি যাচ্ছেন, কিন্তু তারা এই বিষয়ে কোনো বক্তব্য দিবেন না অলরেডি বলে দিয়েছেন, যেটা সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। এছাড়া আর কারা কারা গিয়েছেন আমরা জানি না। আমরা এইমাত্র এই ব্যাপারেই একটি সংবাদ সম্মেলন করলাম, এবং আমরা মনে করি যে আমাদের জোট প্রধান খুব স্পষ্টতই বলেছেন এখানে একটি হ্যান্ডলিং করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, এবং আমি বলেছি যে আজকে একটি প্রহসনের নাটক মঞ্চস্থ হচ্ছে। আমরা যারা স্টেক হোল্ডার তাদেরকে বাদ দিয়ে প্রোক্লেমেশন শব্দটাই আমি ব্যবহার করতে চাই না। এখানে একটি ন্যারেটিভ যদি হতে হয় সেটা থাকতে পারে, তাও আমি বলছি, কিন্তু সেটা থাকতে পারে, হতেই হবে এমন কোনো কিছু না। there could be a narrative, ধারাবাহিকতা 16 বছরের। আপনারা সকলেই জানেন 18 এই যে জুলাইয়ের যে আন্দোলনটা শুরু হয়েছিল ছাত্র জনতার, সেটা কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু সর্বশেষ কিন্তু রাজনৈতিক দলের যে এক দফা সেটাতেই রূপান্তরিত হয়েছিল, এবং এই এক দফার মাধ্যমেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এগুলো আমাদের দাবি ছিল, এবং সেই দাবিতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে, শেখ হাসিনা থেকে বিদায় করেছে। আমরা এই আন্দোলনের বিজয়কে আমাদের বিজয় হিসাবে জানি, এবং সেইটাকে অন্য কারো বিজয় হিসেবে ছিনিয়ে নেওয়ার যে অপচেষ্টাটা করা হচ্ছে আমরা সেটা মানব না। আমরা তাদের যে অবদান সেটাকে অবশ্যই স্বীকৃতি দিতে চাই, কিন্তু আমাদের অবদানকে আপনি অস্বীকার করবেন সেটা হতে দেওয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে আপনি কি বলবেন? এনবিআর এর পরামর্শে তারা যে দ্রব্যমূল্য বৃদ্ধি করলো, সর্বশেষ এটা কি হতে পারে?
আর অন্তর্বর্তী সরকারকে কি ব্যর্থতার সরকার বলবেন? না, এনবিআর, আপনার প্রশ্নটা এনবিআর এর পরামর্শে হয়নি, সেটা আইএমএফ এর পরামর্শে হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওপর যে ভ্যাট বাড়িয়েছে, আমি মনে করি রাজস্ব আরোহণ করেই এই ঘাটতিটা পূরণ করা সম্ভব ছিল। সেটা তারা না করে মানুষের ওপর বোঝা বাড়িয়ে দিয়েছেন। সেই জিনিসটা করাটা ঠিক হচ্ছে না। আর এর বাইরে ব্যর্থ সরকার আমি বলতে চাচ্ছি না। এই সরকার আমাদের আন্দোলনের ফসল। আমরা চাই সরকারের যে দায়িত্ব, সরকারের যে কর্তব্য, তারা সেটা যথাযথভাবে পালন করুক। তারা বায়াসড, নন পার্টিজান, দল নিরপেক্ষ আচরণ করে সেই দায়িত্বটুকু পালন করুক। প্রয়োজনীয় যৌক্তিক সংস্কার আমরা সবসময় বলি করতে হবে, কিন্তু একটি যৌক্তিক সময় তাদের মুখ্য যে কাজ সেটা হলো একটি নির্দলীয়, নিরপেক্ষ, প্রভাবমুক্ত, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা, এবং সেটি আগামী জুনের মধ্যেই করে তাদেরকে মানে বিদায় নেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান চৌধুরী বাবর মুক্তি পেয়েছেন একটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট মামলায়। ফরমাইশি রায়, যেটা দলীয় বিচারালয় করা হয়েছিল ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার আমলে, সেই রায়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, তার মুক্তির মাধ্যমে আদালত থেকে তিনি খালাস পেয়েছেন, এবং আমরা লুৎফুজ্জামান চৌধুরী বাবরের এই মুক্তিকে 12 দলীয় জোট, আমার দল বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা মনে করি সামনের দিনেও যে সমস্ত অজস্র, শুধু লুৎফুজ্জামান চৌধুরী বাবর নয়, আজকে 1 লক্ষ মামলায় 60 লক্ষ বিরোধীয় নেতাকর্মী আসামি হিসেবে আছেন, তাদের সকলের মিথ্যে মামলাগুলোই প্রত্যাহার হয়ে যাবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি, এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য
বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।